বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রায়হান রোহান। নেপালে রক্তক্ষয়ী গণবিক্ষোভ ও প্রধানমন্ত্রী পদত্যাগের পর রাজনৈতিক অনিশ্চয়তা ঘনীভূত হচ্ছে। স্থিতিশীলতা ফেরাতে সেনাবাহিনী তরুণদের সঙ্গে আলোচনায় বসেছে। এদিকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে আনতে রাষ্ট্রপতির সম্মতি মিলেছে। পার্লামেন্ট ভাঙতে নারাজ তিনি। নেপালে সহিংস গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদত্যাগের পর নতুন করে শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব নিয়ে আলোচনা। স্থিতিশীলতা ফেরাতে সেনাবাহিনী দফায় দফায় বৈঠক করছে তরুণদের সঙ্গে। আন্দোলনকারীরা সংসদ ভেঙে দিয়ে দেশের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী করার দাবি তুলেছেন। রাতভর আলোচনার পর রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলও নীতিগতভাবে এ প্রস্তাবের সম্মতি দিয়েছেন। তবে পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করেছেন তিনি। আশঙ্কা তাতে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে, তাই বিকল্প পথে কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার চেষ্টা চলছে। বৃহস্পতিবার রাতভর শীতল নিবাসে আলোচনায় বসেন রাষ্ট্রপতি, সেনাপ্রধান অশোকরাজ সিংডেল, সংবিধান বিশেষজ্ঞ ও কার্কি নিজে। রাত 10টা থেকে ভোর 3:30 পর্যন্ত চলা বৈঠকে সমাধান খোঁজা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আজ আবারও আলোচনা হওয়ার কথা। এদিকে আন্দোলনকারীদের একটি অংশ নতুন প্রস্তাব দেয়। তারা বিদ্যুৎ সংকট নিরসনের জন্য নেপালে জনপ্রিয় হয়ে ওঠা প্রকৌশলী কুলমান ঘিসিংকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার দাবি জানিয়েছেন। সুশীলা কার্কি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত। 2016 থেকে 2017 পর্যন্ত দায়িত্ব পালন করেন নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে। তার রায়ে প্রভাবশালী ব্যক্তিদের অপসারণ হয়েছিল, এমনকি রাজনৈতিক চাপের মুখে তাকে অভিশংসনের প্রক্রিয়ায়ও পড়তে হয়। কৃষক পরিবারের সন্তান কার্কি পড়াশোনা করেছেন ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘ বিচারিক জীবনে দুর্নীতি বিরোধী অবস্থান তাকে আলাদা পরিচিতি দিয়েছে। শুক্রবারই তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না নেপালি সংবাদ মাধ্যম। আর সেনাবাহিনী বলছে, দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে তারা বদ্ধপরিকর। শাশ্বতী সরকার, নাগরিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও ঘনিষ্ঠতার বার্তা দিলেন। সাম্প্রতিক টানাপোড়েনের পর দুই নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে ভালো বন্ধু হিসেবে উল্লেখ করে শিগগিরই আলোচনায় বসার ঘোষণা দেন। ট্রাম্প জানান, দুই দেশের মধ্যে বাণিজ্য বাধা দূর করতে আলোচনা চলছে এবং শিগগিরই সফল চুক্তি হতে পারে। মোদী পাল্টা জবাবে বলেন, ভারত যুক্তরাষ্ট্র প্রাকৃতিক অংশীদার এবং এই আলোচনা উভয় দেশের মানুষের জন্য সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করবে। দীর্ঘদিনের অচলাবস্থার পর নতুন করে আশার আলো দেখছে দিল্লি ও ওয়াশিংটন। প্রিয়জনদের কাছে ফেরার স্বপ্নে বুক বেঁধে টিকিট কাটতে গিয়ে হতাশ হচ্ছেন আমিরাত প্রবাসীরা। আমিরাত সহ মধ্যপ্রাচ্যের রুটে বাংলাদেশ বিমানের টিকিটের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় অনেকের পক্ষে ফেরা কঠিন হয়ে পড়েছে। টিকিট মূল্য স্বাভাবিক করতে সরকারের জরুরি উদ্যোগ চেয়েছেন তারা। জাসিদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মুনির শুভ। প্রবাসীদের জন্য আকাশপথ এখন যেন দুঃস্বপ্ন। ঢাকা ও চট্টগ্রাম রুটে টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ প্রবাসীদের চরম ভোগান্তিতে ফেলেছে। যে ভাড়া সাধারণত 30 থেকে 60 হাজার টাকার মধ্যে থাকতো, তা এখন লাখ টাকা ছাড়িয়েছে। হঠাৎ ভাড়া বৃদ্ধিতে দুশ্চিন্তায় পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীরা বলছেন, ছুটি কাটাতে দেশে ফেরা এখন বিলাসিতা। দুবাই থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে বিমানের টিকিট এখন 80,000 থেকে 1,20,000 টাকায় বিক্রি হচ্ছে। উল্টো পথেও একক টিকিট লাখ টাকার ঘর ছুঁই ছুঁই। ঢাকা থেকে দুবাই যেখানে 5 ঘন্টার পথ, সেখানে আরো বেশি দূরত্বের টিকিট বিক্রি হচ্ছে কম দামে। আমরা যারা আসলে প্রবাসী আছে, এটা আমাদের জন্য একটা দুঃখের বিষয়। তো এখানে যারা রেমিটেন্স যোদ্ধা আছে, তাদের জন্য আসলে একটা উদ্যোগ নেওয়া উচিত আমি মনে করি। আমি বাংলাদেশ সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যেন এই টিকিটের প্রাইসটা কমানো যায় কিনা। স্বল্প আয়ের প্রবাসীদের জীবন এখন চরম দুশ্চিন্তায়। মাসে যেখানে আয় 20 থেকে 30 হাজার টাকা, সেখানে প্রবাসীদের জন্য লাখ টাকার টিকিট কেনা কার্যত অসম্ভব। অতীতে কখনো হয় নাই, কিন্তু বর্তমানে
এটা কেন হচ্ছে আমরা জানি না, কিন্তু আমরা জানতে অনেক ইচ্ছুক, কারণ যারা আমরা ছোটখাটো ট্রাভেল এজেন্সি ব্যবসা করতেছি তারা কিন্তু এটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে এখানে সিন্ডিকেট নির্ভর যেটি বিমানে কিছু অসাধু ব্যবসায়ীরা এই টিকিটগুলো তারা নিয়ন্ত্রণ করে। টিকিটের অস্বাভাবিক দাম নিয়ে ক্ষোভে ফুঁসছেন প্রবাসীরা। তাদের অভিযোগ, সাধারণ যাত্রীদের পকেট থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এ অবস্থায় সরকারের কঠোর নজরদারি একমাত্র সমাধান বলে মনে করছেন তারা। সিরাজুম মুনির শুভ, নাগরিক। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থান ষড়যন্ত্রের দোষী সাব্যস্ত করে ২৭ বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্রে নেতৃত্ব দেওয়ার দায়ে তার বিরুদ্ধে এই রায় দেয়া হয়েছে। সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রের দোষী সাব্যস্ত করে ৫ বিচারকের একটি বেঞ্চ এই রায় ঘোষণা করে। এর কয়েক ঘন্টা আগেই তারা বলসোনারোকে ২০২২ সালে নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্রে নেতৃত্ব দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত করেছিলেন। চীন থেকে ইউরোপের পথে মালবাহী ট্রেন সিআর এক্সপ্রেস বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই রেলপথ এখন ইউরোপ, মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের সঙ্গে চীনের বাণিজ্যিক সংযোগকে আরও মজবুত করছে। এতে সময় ও খরচ দুটোই কমছে, আর বাড়ছে এই অঞ্চল জুড়ে চীনের আধিপত্য। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে চায়না রেলওয়ে এক্সপ্রেস ২০১৩ সালে যাত্রা শুরু করে। মাত্র এক দশকে বিশাল সাফল্য পেয়েছে এই রুট। গত মাসে ২০,০০০তম ট্রেন ছেড়েছে চীন ইউরোপ করিডোর থেকে। এরেনহট ও হরগোস বন্দর হয়ে এখন নিয়মিত হাজারো ট্রেন চলাচল করছে। চলতি বছর শুধু হরগোস দিয়েই ৬,৭০০ মালবাহী ট্রেন পাড়ি দিয়েছে, যা আন্তঃসীমান্ত বাণিজ্যে এক নতুন মাইলফলক। প্রতিদিন গড়ে ২৭টিরও বেশি ট্রেন চলাচল করছে এই বন্দরে। ইলেকট্রনিক্স, যান্ত্রিক সরঞ্জাম, কৃষিপণ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছাচ্ছে মধ্য এশিয়া ও ইউরোপের বাজারে। হরগোসে নতুন কাস্টমস সংস্কারের ফলে আমদানি ক্লিয়ারেন্স সময় কমে এসেছে ৩ দিন থেকে ১৬ ঘন্টার, আর রপ্তানি প্রক্রিয়াকরণ সময় কমেছে ৬ ঘন্টা থেকে ১ ঘন্টায়। ইতিমধ্যে চীনের ২৪টি প্রদেশ ও শহর থেকে শুরু হওয়া এই রেল সংযোগ যুক্ত করেছে জার্মানি, পোল্যান্ড সহ ইউরোপের 10টিরও বেশি দেশকে। শুধু তাই নয়, নতুন করে যুক্ত হয়েছে চীনের গ্রেটার বে এরিয়া থেকে তুরস্কের ইস্তাম্বুল পর্যন্ত সরাসরি রেল সেবা। প্রথম ট্রেনটি ৫০টি কন্টেইনার নিয়ে রওনা হয়েছে কুয়াংসো থেকে। এতে রয়েছে গৃহস্থলী যন্ত্রপাতি, পোশাক আর দৈনন্দিন সামগ্রী। প্রায় ১০,০০০ কিলোমিটার পথ অতিক্রম করে ২০ দিনে পৌঁছাবে ইস্তাম্বুলে। কুয়াংসো কাস্টমস কর্মকর্তাদের দাবি, নতুন এই রুট সমুদ্রপথের চেয়ে ১৫ দিন সময় বাঁচাবে, আর আকাশপথের তুলনায় পরিবহন খরচ কমবে প্রায় ৪০%। চীনা কর্মকর্তারা বলছেন, সিআর এক্সপ্রেস শুধু ইউরোপ নয়, বরং মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের সঙ্গেও রেল যোগাযোগ শক্তিশালী করবে। বৈশ্বিক বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে এই রেল সংযোগ। ডেস্ক রিপোর্ট, নাগরিক। ইসরায়েল ৭২ ঘন্টায় ৬টি দেশে হামলা চালিয়েছে। গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় দেশটি। এতে অন্তত ৬ জন নিহত হন, তবে বেঁচে গেছেন হামাসের শীর্ষ নেতারা। এছাড়াও গত ৩ দিনে গাজা সহ আরও ৪ দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলা করে ইসরায়েলি যুদ্ধবিমান। এতে অন্তত ৫ জন নিহত হন। সিরিয়ায় হামাসের একটি বিমান ঘাঁটি ও লাতাকিয়ার সেনা ব্যারাকে হামলা করে তারা। তিউনিশিয়ার সিদি বু সাইদ বন্দরে একটি জাহাজে ইসরায়েলি ড্রোন হামলা হয়। বুধবার ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আর আজও গাজায় তাদের হামলায় প্রাণ গেছে ৭২ জনের। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যা ৬টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।